নিরোদ ক্লেশের অন্ত পর্ব -11 লেখিকা অন্তিকা। প্রেমময় এক প্রহর কাটিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতের বৃষ্টিপাতের পর ভোরের আলোতে সবটা স্নিগ্ধ লাগছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, পাখিরা মনের সুখে ডাকছে, আকাশে উড়ে বেড়াচ্ছে। শারু শেরহামের উন্মুক্ত বুকে চোখ মুখ খিচে শুয়ে আছে, প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছে তার। শেরহাম শারুর অবস্থা টের পেল, নিচু স্বরে বলে উঠল, পেটে ব্যথা করছে। নিচু স্বরে। শারু মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। শেরহাম শারুর কপালে ঠোঁট ছোঁয়ালো। উঠে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। আর একটু পর উঠি। শেরহাম উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম চলে গেল। এদিকে শারু চোখ মুখ খিচে ওভাবেই শুয়ে রইল। পেটে ব্যথার সাথে সাথে শারুর প্রচণ্ড মাথা ব্যথাও করছে। জানালা ভেদ করে আসা আলো শারুর চোখে মুখে পড়তেই ভীষণ মাথা ব্যথা অনুভব হচ্ছে শারুর। দ্রুত চাদর দিয়ে চোখ মুখ ঢেকে ফেলল শারু। শেরহাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে শারু সম্পূর্ণ নিজেকে ঢেকে শুয়ে আছে। শেরহাম শারুর উদ্দেশ্যে বলে উঠল, শারু, উঠো। ফ্রেশ হয়ে আসলে ভালো লাগবে একটু। শারু, উঠো। শেরহামের ডাকাডাকিতে না চাইতেও শারু উঠে বসল। পেটের ও মাথার ব্যথায় অসহ্য লাগছে তার কাছে সবকিছু। শারু উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই কেমন অদ্ভুত অনুভূতি একটা অনুভব হলো শারুর। শেরহাম একদৃষ্টিতে শারুর দিকে চেয়ে আছে। মিনিট দুয়েক যেতে শারুর নজর ঘুরিয়ে তাকালো বিছানার দিকে। বিছানার দিকে নজর যেতেই গলা শুকিয়ে এলো শারুর। বিছানায় রক্ত লেগে আছে। শারুর শেরহামের দিকে ঘুরে তাকানোর মতো সাহস হচ্ছে না। কি করবে বুঝতে পারছে না শারু। লজ্জায় শারুর গালে লাল আভা দেখা দিল। বিচলিত হলো শারু, এমতাবস্থায় কি করবে ভেবে পেল না। শারু বিছানার দিকে চেয়ে ঠায় দাঁড়িয়ে আছে দেখে শেরহাম বিছানার দিকে তাকালো। বিছানায় রক্ত দেখতে পেয়ে শেরহাম গম্ভীর হয়ে উঠল, গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, এটা কমন একটা ব্যাপার, প্রথমবার ব্লিডিং হয়। এত বিচলিত হওয়ার কি আছে? বেডশিট খুলে ধুয়ে ফেললেই হবে। গম্ভীর কণ্ঠস্বরে শারু বেডশিটটা খুলে ভ্রু কুঁচকে শেরহামের দিকে তাকালো। গমগমে স্বরে বলে উঠল, লজ্জা লাগছে না আপনার একবারও? গমগমে স্বরে। না, একটুও না। লজ্জা কেন লাগবে? তুমি সিডিউজ করেও লজ্জা পাওনি, তাহলে আমি করার পর লজ্জা কেন পাবো? কান গরম হয়ে উঠল শারুর। দাঁতে দাঁত চেপে বলে উঠল, ভুল হয়েছে আমার আপনাকে সিডিউজ করে। দাঁতে দাঁত চেপে বলেই শারু হনহন করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। শারু যেতেই শেরহাম মুখের গম্ভীরতা কাটিয়ে মিটমিট করে হাসল। দাড়ি দাড়ি, মা আমি বাড়ি যাব, কাপা কাপা স্বরে। স্নিগ্ধার কণ্ঠস্বরে কল্যাণীর চিত্ত শীতল হয়ে গেল। কতটা দিন পর মেয়েটার কণ্ঠস্বর শুনেছে। আগের চেয়ে স্নিগ্ধা অনেকটাই ভালো আছে। কল্যাণী স্নিগ্ধার উদ্দেশ্যে ধীর কণ্ঠে বললেন, ঠিক আছে মা, আমরা আজকেই বাড়িতে যাব। কল্যাণী কথাগুলো বলে আর দাঁড়ালেন না। কেবিন থেকে বেরিয়ে ডাক্তার সাফানের কক্ষ উদ্দেশ্যে হাঁটা ধরলেন। আসবো ডাক্তার সাফান? ডাক্তার সাফান সবেমাত্র এসে বসেছিলেন কেবিনে। কল্যাণীকে দেখে মৃদু কণ্ঠে বলে উঠলেন, জি আসুন। আমার মেয়ে আগের চেয়ে ভালো আছে অনেকটাই, ও এখন বাড়ি যেতে চাচ্ছে। আমাকে ওকে বাড়ি নিয়ে যেতে চাই। ডাক্তার সাফান ভাবুক হলেন। মেয়েটা চলে যাবে, কিছুক্ষণ আকাশ পাতাল ভেবে বলে উঠলেন, ওনার কন্ডিশন দেখলাম ভালো আছেন, এবার যদি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাফান। কল্যাণী আর কিছু বললেন না। কল্যাণী হসপিটালের সকল ফর্মালিটিস পূরণ করে স্নিগ্ধাকে নিয়ে বের হলেন হসপিটাল থেকে। স্নিগ্ধা অনুভূতিহীনদের মতো হাঁটছে, তবু এতদিন পর হসপিটালের চার দেয়াল থেকে বেরোতে পেরে মন ভরে নিঃশ্বাস নিল। নিঃশ্বাস নিতে গিয়ে স্নিগ্ধার সেই বীভৎস স্মৃতিগুলো মনে পড়ে গেল। কি হিংস্রভাবে পুষণ ভৌমিক নামক চরিত্রহীন, লম্পট হায়নাটা স্পর্শ করেছে তাকে। স্নিগ্ধা এখন অপবিত্র, কলঙ্কিনী। ভাবতেই ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধা। এদিকে হুট করে স্নিগ্ধার ডুকরে কেঁদে উঠায় ভোরকালেন কল্যাণী। দু হাতে মেয়েকে জড়িয়ে ধরে ব্যস্ত স্বরে সান্ত্বনা দিলেন। স্নিগ্ধা মা, কি হয়েছে, কান্না করছো কেন? কি হয়েছে? ব্যস্ত স্বরে। স্নিগ্ধা অস্পষ্ট স্বরে, ক্রন্দনরত অবস্থায় বলল, আমি অপবিত্র, কলঙ্কিনী। তোমাদের সংস্পর্শে আসার অধিকার হারিয়ে ফেলেছি তাই না? অস্পষ্ট স্বরে। কল্যাণী থমকালেন। মেয়ের এহেন প্রশ্নে ওনার গোটা পৃথিবীটা থমকে গেল।
কল্যাণীর বুক ফেটে কান্না আসছে, মেয়ে যে ওই হিংস্র জঘন্য মুহূর্তগুলো মনে করেই এহেন আচরণ করছে বেশ বুঝতে পারলেন। কল্যাণীর অনুভূত হল ওনার গলায় পাথর আটকে গিয়েছে, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। দ্রুত স্বরে বললেন, স্নিগ্ধা মা, এভাবে বলে না। তুমি পবিত্র, কলঙ্কিত নও। নিজেকে শক্ত করো মা, এভাবে কাঁদে না। তুমি না স্ট্রং মায়ের স্ট্রং মেয়ে? তাহলে এভাবে কাঁদছ কেন? মনকে শক্ত করো, জীবনের ওই কালো অধ্যায় মুছে ফেলার চেষ্টা করো মা। নয়তো সামনে এগিয়ে যাওয়ার পথ কষ্টকর হবে। দ্রুত স্বরে। স্নিগ্ধা কিচ্ছু বলল না, মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকল। কিছুক্ষণের মধ্যে কান্নার বেগ কমে আসলে নাক টানতে টানতে স্নিগ্ধা বলে উঠল, আমার সবটা অসহ্য লাগছে মা। বাড়ি চল। কল্যাণী মেয়েকে এক হাত দিয়ে জড়িয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বাড়ির ড্রাইভারকে কল করে তিনি আসতে বলেছিলেন। দাঁড়ি, শুনেছিলাম মেয়েরা বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে মোটা হয়। তুমি এতদিন শের অঞ্চি ছিলে, এখন আমার ভালোবাসায় মুটি হয়ে গেছ। কি পাওয়ার দেখেছ? দের ব্যথায় নিশ্চুপ হয়ে বিছানায় বসে আছে শারু। এতই ব্যথা করছে যে শারু নড়তেও পারছে না, স্থির হয়ে বসে আছে। শেরহাম সবেমাত্র নাস্তা করে ঘরে ঢুকেছে। শারুকে এভাবে নিশ্চুপ থাকতে দেখে শেরহামের সহ্য হল না। শেরহামের ভীষণ ভালো লাগে শারুর রাগান্বিত টকটকে মুখশ্রীর ওই অসভ্য সম্বোধন। শারুকে রাগাতে শেরহাম উক্ত কথাটি ব্যক্ত করেছে। তবে শারু নির্বাক, নিশ্চুপ দৃষ্টিতে অবলোকন করছে শেরহামের মুখশ্রীতে দুষ্টুমির ছাপ। অন্য সময় হলে শারু রাগী দৃষ্টি নিক্ষেপ করে, অসভ্য বলত। কিন্তু শারুর বিন্দুমাত্র ইচ্ছে করছে না কোনো প্রকার শব্দ করতে, না নড়তে। পিরিয়ডকালীন সময়ে কোনোদিনও শারুর পেটে এত বেশি ব্যথা অনুভব হয়নি, এই প্রথম এত ব্যথা অনুভব হচ্ছে শারুর। এদিকে শারুকে নিশ্চুপ দেখে শেরহাম ভ্রু কুঁচকে শারুর দিকে চেয়ে আসে। শারুর মুখশ্রীর ভাবখানা নিরপেক্ষ, পেটে হাত চেপে পাথরের মতো বসে আছে। শেরহাম 2 কদম এগিয়ে গিয়ে শারুর সামনে দাঁড়াল। হাঁটু ভেঙে শারুর পায়ের কাছে বসল। স্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে? পেটে ব্যথা করছে বেশি? শারু জবাব দেওয়ার মতো শক্তি পেল না। শেরহামের কি হয়েছে জিজ্ঞাসা করাতে কেন জানি শারুর প্রচণ্ড কান্না পাচ্ছে। ইচ্ছে করছে শেরহামকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে। শারু ঢোক গিলে কাদো হয়ে নিচু স্বরে বলে উঠল, হ্যাঁ, হয়েছে আমার। পেটে অনেক বেশি ব্যথা করছে। নিচু স্বরে শারুর বাক্য বচনে শেরহাম অনুভব করল তার গলা শুকিয়ে আসল। শুকনো ঢোক গিলে জিভ ভিজিয়ে বলে উঠল, বেশি ব্যথা করলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। এক প্রকার তড়িঘড়ি শেরহাম শারুকে কোলে তুলে নিল। শেরহামের এমন তড়িঘড়ি দেখে শারু শেরহামের গলা শক্ত জড়িয়ে ধরে এক প্রকার ক্রন্দনরত স্বরে বলে উঠল, ডাক্তারের কাছে যাব না। জড়িয়ে ধরে চুপ মুখ হান, তাহলে ব্যথা কমে যাবে। ক্রন্দনরত স্বরে শেরহামের তড়িঘড়ি ভাব থমকে গেল। শেরহাম আজ করতে পারছে শারুর অনেক বেশি পেটে ব্যথা করছে। প্রথমত এই প্রথম শারু আর শেরহামের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, আর এখন শারুর হয়েছে, এর জন্যই বেশি ব্যথা করছে শারুর পেটে। শারু শেরহামকে শক্ত করে গলা জড়িয়ে ধরে ফোপাচ্ছে। শেরহাম অনুভব করল শারুর শরীর গরম। শেরহাম শারুকে বিছানায় বসিয়ে নিজের থেকে ছাড়িয়ে কপালে হাত দিল। কপালে হাত স্পর্শ করাতে বুঝল শারুর জ্বর এসেছে। শেরহাম শারুকে শক্ত করে জড়িয়ে ধরল। বার কয়েক শারুর কপালে অধর স্পর্শ করালো গভীরভাবে। শারু ফুপিয়ে কান্না করছে। শেরহাম অনুভব করল শারুর শরীর গরম হচ্ছে তো হচ্ছেই, জ্বরের মাত্রা বাড়ছে। শেরহাম শারুকে শুইয়ে দিয়ে গায়ে জোড়ানোর জন্য আলমিরা থেকে কম্বল বের করে শারুর গায়ে জোড়াল। কপালে জলপট্টি দেওয়ার জন্য ছুটে নিচে চলে গেল। একটা বাটিতে করে জল নিয়ে রুমে আসলো, রুমাল বাটিতে ভিজিয়ে শারুর কপালে রাখল। শারুর মুখশ্রী পানে তাকিয়ে শেরহাম বিড়বিড়িয়ে বলে উঠল, এক রাতের ভালোবাসায় জ্বর উঠে গেছে, দিন তো এখনো আরও অনেক বাকি আছে। বিড়বিড়িয়ে চলবে। নিরোদ ক্লেশের অন্ত পর্ব -12 লেখিকা অন্তিকা। প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। বৃষ্টিস্নাত আধারে বেকনিতে নিজেকে গুটিয়ে নিয়ে আধার অম্বরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে স্নিগ্ধা। কিছুদিন আগেও জীবনটা সাতরঙা রঙিন ছিল স্নিগ্ধার, অথচ আজ দুঃখেরা ছাড়া আর কিছুই নেই। বুক ফেটে কান্না আসলো স্নিগ্ধার।
একটা মেয়ের কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে সম্মান। স্নিগ্ধা সেই সম্মানটাই হারিয়ে ফেলেছে। স্নিগ্ধা অনুভূতি শূন্য হলেও এর দায়ভার কল্যাণীর উপর দিচ্ছে। স্নিগ্ধার একাকার সম অভিমান জন্মেছে তার মায়ের প্রতি। যদি আজ তার মা উকিল না হয়ে সাধারণ গৃহিণী হতেন, তাহলে আজকে তার মূল্যবান সম্পদ এভাবে কেউ অবৈধভাবে কেড়ে নিত না। প্রবল প্রভঞ্জনের সাথে বৃষ্টিরা ফোঁটা ফোঁটায় একত্রিত হয়ে ভিজিয়ে দিচ্ছে স্নিগ্ধার শরীর। আধার অম্বরে কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। অন্য সময় হলে স্নিগ্ধা এতক্ষণ ভয় মায়ের ঘরে গিয়ে মায়ের কোলে মাথা রেখে চুপ করে থাকত, কিন্তু সময়টা অনেক তেতো স্নিগ্ধার কাছে। এই তেতো সময়ের কারণে বিদ্যুৎ জোরে চমকানোর পরেও ভয় হচ্ছে স্নিগ্ধার। সে এক প্রকার অনুভূতি শূন্য হয়ে নিজেকে গুটিয়ে বসে আছে। বৃষ্টির প্রবল বেগে পুরোপুরি ভিজে গেল স্নিগ্ধা। আঁখি বন্ধ করল স্নিগ্ধা। মনে পড়ল আজকে সকালের কথা। স্নিগ্ধা ও কল্যাণী বাড়ি ফিরেছে সবেমাত্র আধা ঘন্টা হল। ইতমধ্যে প্রতিবেশীরা ভিড় জমিয়েছে, তারা স্নিগ্ধাকে দেখতে এসেছে। নিশ্চুপ হয়ে স্নিগ্ধা বসার ঘরে সোফায় বসেছিল। পাশেই মিতালি ও পিসিমণিরা স্নিগ্ধাকে নিয়ে দুঃখ ভারাক্রান্ত মুখশ্রী করে বসেছিল। প্রতিবেশীরা স্নিগ্ধার মুখশ্রীর দাগ দেখে এক একজন আফসোস পোষণ করতে লাগলেন। এরই মাঝে হুট করে একজন বলে বসলেন, বুঝলে কল্যাণী, মেয়ের সদ্য মোভ্র মহানি হয়েছে। যেই ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে বিয়ে দিয়ে বিদায় করুন। সমাজের বুলি থেকে বাঁচতে বিয়ে দিয়ে দূরে বিদায় করুন। এতটুকু কথা, অথচ স্নিগ্ধার বুক উথালপাতাল করে ফেলেছে। ডুকরে সবার সামনে কেঁদে উঠেছিল স্নিগ্ধা। এদিকে প্রতিবেশী সেই মহিলা হতচকিত হয়ে গেলেন। কল্যাণী উঠে গিয়ে স্নিগ্ধাকে আগলে নিলেন। হম্বিতম্বি স্বরে বলে উঠল, স্নিগ্ধা, মা কাঁদে না, নিজেকে সামলাও। স্নিগ্ধা থামল না, উঠে ছুট লাগল নিজের কক্ষের দিকে। কল্যাণী রাগত দৃষ্টিতে সেই মহিলার দিকে তাকাল। আমার থেকে বয়সে আপনি অনেক বড়। সম্মান ও শ্রদ্ধা করি আপনাকে, ভেবেছিলাম আপনার জ্ঞান আমার থেকেও বেশি হবে। তবে আমি ভুল, আপনি তো জ্ঞানহীন বের হলেন। আমার মেয়েটা এমনিই মানসিক অশান্তিতে আছে, আপনার কি বিবেকে বাঁধেনি এভাবে বলতে? যদি সান্ত্বনা নাই দিতে পারেন তাহলে ঘরে বসে থাকবেন, আগ বাড়িয়ে একটা মেয়েকে মানসিকভাবে অশান্তিতে ফেলবেন না নিজের বিবেকহীনতা দিয়ে। মেয়ে আপনারও আছে, নিজের মেয়ের দিকে নজর রাখুন। রাগত স্বরে কল্যাণী আর কিছু বললেন না, মেয়ের ঘরের দিকে হন্তদন্ত হয়ে ছুট লাগালেন। এদিকে কল্যাণীর করা অপমানে বেশ রাগী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মহিলাটি। ভাবনা থেকে বেরিয়ে এলো স্নিগ্ধা। স্নিগ্ধা আর কিছু ভাবতে চাইল না, নীরবভাবে বসে রইল এই বৃষ্টির মাঝে। দাঁড়ি, রাত প্রায় 11টা। শারুর জ্বর অনেকটাই কমেছে, তবে সারা শরীর শারুর ব্যথা করছে। কিছু খেতেও মন চাচ্ছে না শারুর। শেরহাম বেশ কিছুক্ষণ ধরে শারুকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু শারু কিছুতেই খেতে চাচ্ছে না। জোর করে শারুর মুখে এক লোকমা দিতেই শেরহাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করল। শারু তার হাত কামড়ে দিয়েছে। শেরহাম কপট রাগ দেখিয়ে রাগান্বিত স্বরে বলে উঠল, হয় পড়তে বসো আর নয়তো চুপচাপ খাও। রাগান্বিত স্বরে শেরহাম কি বলল কিছুই শুনতে পেল না শারু। কণ্ঠে ঘুমের রেশ বজায় রেখে বলে উঠল, খেলে একমাত্র মু খাবো, এর বেশ কিচ্ছু খাবো না। মু যদি খেতে ভালো না লাগে তাহলে ঘুম খাবো। সরুন তো, ভাল্লাগে না। ঘুম কণ্ঠে শেরহাম ভ্রু কুঁচকে শারুর দিকে চেয়ে রইল। ধমকে বলে উঠল, এই মেয়ে এই, কিসের কি হ্যাঁ? কিছু বলি না দেখে মাথায় উঠে বসছ? এক থা অপ্প র দেব না সব ঘুম। মু জানালা দিয়ে পালাবে। ধমকে আচমকা শেরহামের ধমকে উঠাতে কেঁপে সোজা হয়ে বসল শারু। পিট করে পলক ফেলল। শেরহামের রাগী মুখশ্রীর দিকে চেয়ে নাক ফুলিয়ে হাঁ করল খাওয়ার জন্য। শেরহাম শারুকে খাইয়ে দিল, মাঝে নিজেও খেল। স্নিগ্ধফুলকে আজকে বাড়িতে এসেছে, তোমার জ্বর হুঁশ ছিল না তাই বলিনি। আজকে তুমি ওর সাথেই ঘুমাবে, ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করবে, একাকিত্ব কাটানোর চেষ্টা করবে। যেভাবেই হোক স্নিগ্ধফুলকে আবার আগের মতো প্রাণবন্ত করে তুলতে হবে। দীর্ঘশ্বাস ফেলে শেরহামের বলতে দেরি, শারুর উঠে দাঁড়াতে দেরি নেই। বালিশ হাতে নিয়ে শেরহামের চোখে চোখ রেখে বলে উঠল, আর জীবনেও আপনাকে মু খাওয়ার কথা বলবো না। আসিয়েন খালি, মজা দেখাবো নাক ফুলিয়ে। বলেই শারু দাঁড়ালো না, গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে শেরহাম ভ্রু কুঁচকে বসে রইল। মনে মনে আওড়াল,
মেয়ে মানুষ দিনে এতবার চু মুর কথা বলে কেমনে? আজকে জ্বরের ঘরে কতবার যে এই মেয়ে চু মুর কথা বলেছে। উফ, মাথা খারাপ মেয়ে। দাঁড়ি দাঁড়ি শারু স্নিগ্ধার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় কড়া নাড়ল, কিন্তু স্নিগ্ধার কোনো রেসপন্স দেখতে পেল না শারু। এরপর একটু জোরেই দরজায় কড়া নাড়ল শারু, আওয়াজ করে ডাকল স্নিগ্ধাকে। কিন্তু স্নিগ্ধার কোনো রেসপন্স পেল না। শারুর টেনশন হলো, মেয়েটা এখনো দরজা খুলছে না। এতক্ষণে শারুর চেঁচামেচিতে কল্যাণী পাশের ঘর থেকে বেরিয়ে এলো শুকনো মুখে। কল্যাণীকে দেখে শারু চিন্তিত স্বরে বলে উঠল, জেঠিমণি, স্নিগ্ধা দরজা খুলছে না এত ডাকার পরেও। আমার দুশ্চিন্তা হচ্ছে। চিন্তিত স্বরে, আরও অনেকক্ষণ আগেই তো স্নিগ্ধাকে খাইয়ে দিয়ে আসলাম। ওর সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু ও বলল ওর একা থাকতে মন চাচ্ছে। আমি পূর্ণ বিশ্বাস করি আমার মেয়ে ঈসা ঈদ করবে না। তাই নিজেকে গুছিয়ে নিতে ওকে একটু একা থাকতে দিয়েছি। একা থাকতে চাইলেও জবাব তো দিবে। বাহির থেকে বোঝা যাচ্ছে ঘরের লাইট জ্বলছে, স্নিগ্ধা এখনো জেগে আছে। তাহলে আওয়াজ কেন করছে না? স্নিগ্ধা লাইট জ্বালিয়ে কখনো ঘুমাতে পারে না, ওর মাথা ব্যথা করে। তাহলে? কল্যাণী চিন্তিত হলেন। আদিতের ঘরের সামনে গিয়ে আদিতকে ডাকলেন। সারাদিন ক্লান্তির অবশেষে সবেমাত্র শোবার প্রস্তুতি নিচ্ছিল আদিত। কিন্তু মায়ের ডাকে উঠে পড়তে হয় আদিতকে। আদি, স্নিগ্ধা দরজা খুলছে না। ভেতরে লাইট ঝালানো, তবে সারা শব্দ করছে না। কল্যাণীর কথায় আদিত ভ্রু কুচকাল, দ্রুত পদে হেঁটে গিয়ে স্নিগ্ধার রুমের দরজা ধাক্কাল। কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স করছে না স্নিগ্ধা। আদিত এবার রুমের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগল। স্নিগ্ধাকে ডাকাডাকিতে সবাই এতক্ষণে নিজ নিজ কক্ষ থেকে বেরিয়ে এসেছে। শেরহাম ভ্রুকুটি করে আদিতকে বলে উঠল, এত রাতে স্নিগ্ধফুলের রুমের দরজা এভাবে ধাক্কাচ্ছ কেন? ভ্রুকুটি করে আদিত দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে উঠল, বোনকে ডাকা হচ্ছে, কিন্তু বোন কোনো সাড়া শব্দ করছে না। এতবার ডাকার পরেও রেসপন্স করছে না। কয়েকবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আদিত সহ সবাই রুমে ঢুকে দেখল স্নিগ্ধা কোথাও নেই। আদিত বেকনিতে গেল, দেখতে পেল স্নিগ্ধা পড়ে আছে ভেজা অবস্থায়। বুকটা ধক করে উঠল আদিতের। দ্রুত পদে এগিয়ে গিয়ে স্নিগ্ধাকে কোলে তুলে ঘরে এনে শোয়ালো বিছানায়। কল্যাণী মেয়ের জ্ঞানহীন নিষ্পাপ মুখশ্রী অবলোকন করতেই ডুকরে কেঁদে উঠলেন। নিজেকে দোষ দিতে লাগলেন, মেয়ের এমন অবস্থার জন্য উনিই দায়ী। ওকালতি পেশার প্রভাব যে পরিবারের উপর লাগবে কখনো না কখনো উনি জানতেন, তবুও এই পেশা ছাড়েননি। সত্যর পাশে থাকতে গিয়ে নিজের ফুলের মতো মেয়েটাকে নরকের মতো অনুভূতির সম্মুখীন করিয়েছেন। মা হিসাবে ওনার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। কল্যাণীর স্নিগ্ধার মুখে হাত রাখতেই চমকে উঠলেন, সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। চলবে। নিরোদ ক্লেশের অন্ত, পর্ব -13, লেখিকা অন্তিকা। সময়টা সূর্যোদয়ের। সমুদ্র ধারে মানুষজন ভিড় লাগিয়েছে তাদের প্রিয় মানুষদের সাথে সূর্যোদয় দেখার জন্য। কতই না উচ্ছ্বাস, আনন্দে প্রিয় মানুষটার হাত আঁকড়ে কাঁধে মাথা দিয়ে সূর্যোদয় দেখছে জোড়া কবুতর অর্থাৎ দম্পতিরা। এত মানুষের মাঝে স্নিগ্ধা একা দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে সূর্যোদয় হওয়া দেখছে। বর্তমানে সে কক্সবাজার সমুদ্র সৈকতে আছে। শুধু সে নয়, পুরো ফ্যামিলি এখানে এসেছে। সেদিন রাতের ঘটনার প্রায় 2 মাস কেটে গেছে। এতদিন স্নিগ্ধা 4 দেয়ালের মাঝে নিজেকে আটকে রেখেছিল, প্রয়োজন ছাড়া একটাও কথা বলেনি কারো সাথে, এমনকি নিজের মায়ের সাথেও। কক্সবাজার ঘুরতে তারা আরও আগে আসত, কিন্তু শারুর পরীক্ষার জন্য আসা হয়নি। শারুর পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে, তাই সবাই মিলে ঠিক করে এখানে এসেছে ঘুরতে। অবশ্য সবার মাঝে স্নিগ্ধা ছিল না। সবাই কতই না জোরাজুরি করেছিল কোথায় আসা যায় তা বলার জন্য। কিন্তু স্নিগ্ধা, সে একটাও কথা বলেনি। নির্বাক থেকেছিল। সব ভেবে স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলল। চারদিকে একবার নজর বুলাল। চারদিকে সব অচেনা মানুষের ভিড়। রিসোর্ট থেকেও আসার সময় কাউকে বলে আসেনি স্নিগ্ধা যে সে বাহিরে যাচ্ছে। অদূরে অথই জলরাশি বারবার স্নিগ্ধাকে আকর্ষণ করছে। বহুদিন পর স্নিগ্ধার ইচ্ছে করছে পানি ছোড়াছুড়ি করতে। ধীর পায়ে স্নিগ্ধা এগিয়ে যাচ্ছে জলের দিকে। অনেকদিন তো নিজেকে বিষণ্ণ রেখেছে, আজকে না হয় পাখির মতো একটু উড়ুক, নিজেকে একটু ভালো লাগার রেশে ছোঁয়াক। দাঁড়ি দাঁড়ি, তোমার ক্লাসমেটসরা সবাই 1-2 বাচ্চার বাবা মা হয়ে গেছে, সেখানে তুমি 31 বছরে পা দিয়েও বিয়ে অবধি করছো না। আমার কি তোমার ছেলে মেয়েকে নিয়ে খেলার স্বাধীনতা দিবে না? সমস্যাটা কি তোমার? সূর্যোদয় উপভোগ করতে এসে মায়ের এমন প্রশ্নে ভ্রু
চোখ মুখ কুঁচকে ফেলল উৎস চৌধুরী। গম্ভীর কণ্ঠে শুধালো, বলেছিলে হয় কক্সবাজার আনতে না হয় বিয়ে করতে। বেস্ট অপশন হিসেবে কক্সবাজার নিয়ে এসেছি তোমাকে। সূর্যোদয় হচ্ছে, মণিমুগ্ধকর পরিবেশে তুমি সেই আবারও বিয়ে বিয়ে করে পরিবেশটা অনুপভোগী করছো। এসবের মানে কি? বিয়ের কথা যখন বলবেই তাহলে কক্সবাজার কেন এসেছি হসপিটাল থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে? গম্ভীর কণ্ঠস্বরে। উৎসের গম্ভীর কণ্ঠস্বরের বাণী শুনে মুখ ফুলিয়ে ফেললেন উৎসের মা কানন দেবী। মুখ ফুলিয়ে বলে উঠল, কক্সবাজার এসেছি যাতে এখান থেকে তোকে বিয়ে করিয়ে বউ নিয়ে বাড়িতে যেতে পারি। মুখ ফুলিয়ে উৎস ভ্রুকুটি করল। অগ্নি পি নডের ন্যায় জো ল নয়তয় হয়ে অম্বরে নিজের রাজত্ব বিস্তার করছে সূর্য। উৎস সেদিকে তাকিয়ে বলে উঠল, বিয়ে অর্থ কি? দুটো মানুষ একসাথে থাকা, এরপর 2-3টা বাচ্চা জন্ম দেওয়া। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করা, এরপর অজুহাত দেখিয়ে আরেকজনের হাত ধরে চলে যাওয়া। তাই তো? কানন দেবীর মুখ ছোট হয়ে এলো। পুরনো কিছু স্মৃতি মুহূর্তের মাঝে অবলোকন করলেন আঁখি বন্ধ করে। মিনিট কয়েক অতিবাহিত হতে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন, বিয়ে বিশাল পবিত্র অর্থ বহন করে। কিন্তু কিছু কালো রঙা মনের কলুষিত মানুষ বিয়ে অর্থটাকে এমনভাবে উপস্থাপিত করে যে এর পবিত্রতা ঢাকা পড়ে যায় অদৃশ্য এক পর্দা দিয়ে। বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন। এই বন্ধন পালন করা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য। এই কর্তব্য পালনের জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্মান থাকাটা জরুরি। সম্মান না থাকলে সম্পর্কটা টেকানো যায় না, বিয়ের পবিত্রতা বিনষ্ট হয়। মানুষ তো আজকাল বিয়েটাকে ছেলেখেলা পেয়েছে, কিছু হলেই বিয়ে ভেঙে দিচ্ছে, পবিত্রতা নষ্ট করছে। তবে তাদের জন্য তো আর বিয়েটাকে ফিকে ভাবতে পারি না। এটা অনুচিত। তুমি বিয়েটাকে যেমন ভাবছ তেমন কিছুই নয়। সম্পর্কে সম্মান থাকলে ভালোবাসা জন্মাবে। ভালোবাসা জন্মালে আজন্ম থেকে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা জন্ম নেবে। অতঃপর যতই বাধা আসুক কেউ কাউকে ছেড়ে যাবে না। উৎস নিশ্চুপ হয়ে পুরোটা শুনল, কিয়ক্ষণ নীরবতা পালন করল। শক্ত কণ্ঠস্বরে বলে উঠল, তোমার আর বাবার তো ভালোবেসে বিয়ে হয়েছিল। ভালোবাসা থাকলে আজন্ম থেকে যাওয়ার প্রতিজ্ঞার জন্ম হয়। তাহলে বাবা তোমাকে ছেড়ে কেন চলে গেল আরেক মহিলাকে বিয়ে করে? শক্ত কণ্ঠে কানন দেবী নিরুত্তর ও নির্বাক হলেন। ছেলের এমন প্রশ্ন অবশ্য ছেলের প্রশ্ন করার সময়ই বুঝেছিলেন। সম্পর্কের ভার স্বামী স্ত্রী উভয়ের উপরে থাকে, সেখানে উভয়কেই একে অপরকে সম্মান করতে হবে। যদি একজন একটুও খামতি রাখে সম্মান করাতে, তাহলে সেই সম্পর্কে ফাটল ধরা শুরু করে, যার ফলাফল দুখণ্ড হয়ে যাওয়া। কানন দেবীর এমন মন্তব্যে উত্তর করল না উৎস। চারদিকে মানুষের কোলাহল, আনন্দ উল্লাস করছে মানুষজন। কিছুক্ষণ যেতে কানন দেবী পুনরায় বললেন, তোমার জন্য বেস্ট লাইফ পার্টনার চুজ করব। বিয়েটা করে ফেলো। আর কত একা থাকবে? আমার তো বয়স হয়ে যাচ্ছে, আর কবে নাতি নাতনির মুখ দেখব, তাদের সাথে খেলব? কানন দেবী কি বললেন কিছুই শুনল না উৎস। খুব মনোযোগ সহকারে কিছু পর্যবেক্ষণ করছে উৎস। উৎসর মুখভঙ্গি দেখে ভ্রু কুঁচকালেন কানন দেবী। মা, একটু অপেক্ষা করো, এখানে আমি বউ নিয়ে আসছি। মৃদু কণ্ঠে উৎস আর অপেক্ষা করল না কানন দেবীর কথা শোনার জন্য। ধীর পায়ে এগিয়ে গেল সমুদ্র ধারে। উৎসর নজর স্থির এক রমণীর বাচ্চামোর দিকে। দুহাত ভরে জল তুলছে আর উপরের দিকে ছু ওড়ছে। মাঝে মধ্যে স্নিগ্ধ এক হাসি দিচ্ছে। উজ্জ্বল শ্যামলা বর্ণা রমণীকে বেশ লাগল উৎসর কাছে। লজ্জা শরম সব জলাঞ্জলি দিয়ে উৎস এক কাণ্ড বাঁধিয়ে ফেলল। এগিয়ে গিয়ে রমণীটিকে কোলে তুলে নিল। দূর থেকে কানন দেবী ছেলের এহেন কাণ্ডে চোখ বড় বড় করে ছেলের দিকে তাকিয়ে আছেন। ছেলে যে এমন কাণ্ড বাঁধিয়ে ফেলবে কশ্চিনকালেও কল্পনা করেননি। এই ছেলে একটা অজানা অচেনা মেয়েকে কোলে তুলে নিয়েছে এত লোকজনের মাঝে। উৎস রমণীটিকে কোলে তুলে নিতেই চারদিকের কিছু মানুষ হৈ হৈ করে উঠল, এই ভেবে তারা নতুন কাপল। উৎস মেয়েটিকে কোলে তুলে এনে কানন দেবীর সামনে দাঁড় করাল। তোমার বৌমাকে নিয়ে আসলাম, এখনই বিয়ে করিয়ে দাও, হানিমুনও কক্সবাজার হয়ে যাবে। মৃদু হেসে কানন দেবী মেয়েটিকে লক্ষ্য করলেন। উজ্জ্বল শ্যামলা বর্ণের, কোমর অবধি কেশ বেনি করা। চেহারায় আলাদা একটা মায়াবী ভাব রয়েছে, যদিও বর্তমানে মেয়েটি কাদো কাদো মুখ করে রয়েছে। মেয়েটির মনের অবস্থা টের পেতে কানন দেবী উৎসকে ধমকে উঠলেন। উৎস, এটা কোন ধরনের অসভ্যতামি? এতগুলো লোকের মাঝে তুমি অচেনা অজানা একটা মেয়েকে কোলে তুলে নিলে। মেয়েটার মনের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো? ধমকে
উৎস ভাবলেশহীনভাবে জবাব দিল, বিয়ে করতে বললে? ওকে আমার ভালো লেগেছে তাই কোলে করে নিয়ে আসলাম বিয়ে করব বলে। আমি থাকতে আমার বউ কষ্ট করে হেঁটে তোমার কাছে আসবে তা কি করে হয়, তাই কোলে করে নিয়ে আসলাম। বউ আবার অচেনা হয় নাকি? আর লোকজন উল্টাপাল্টা কিছুই ভাবেনি, ভেবেছে আমারা নিউ কাপল, তাই হইচই করে হাত তালি দিয়েছে। কানন দেবী পুনরায় ছেলের কথা শুনে ছেলেকে ধমকে উঠলেন। এদিকে স্নিগ্ধার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। অচেনা একটা লোক সবার সামনে এভাবে তাকে ছুঁয়েছে, কোলে তুলেছে। লোকজন আবার হাততালিও দিচ্ছে। সবটা দেখে স্নিগ্ধা বেশ ভয়ে ও উত্তেজিত হয়ে উঠল। অচেনা মানুষের এমন স্পর্শে স্নিগ্ধায় শরীরে কাঁটা দিয়ে উঠেছে। সেই হিংস্র মুহূর্তের কথা মনে পড়ে গেল স্নিগ্ধার। আশেপাশে পরিবারের কেউ নেই। স্নিগ্ধার নিজেকে অনেক অসহায় মনে হল। ভয়ে বুক ফেটে কান্না আসতে লাগল স্নিগ্ধার। উৎস হুট করেই স্নিগ্ধার হাত আলতো করে ধরে বলে উঠল, কাঁদলে এখনই কেঁদে নাও, এরপর আর কখনো কাঁদার সুযোগ পাবে না। শুনো, পারলে এখনই তোমার হৃদয়ে আমার নাম গেঁথে নাও, উৎস চৌধুরী। যদি গাঁথতে না পারো তাহলেও সমস্যা নেই। কার্ডিওলজিস্ট হই, হার্ট সার্জারি করে ওখানে আমার নাম গাঁথব। মৃদু হেসে স্নিগ্ধা কিংকর্তব্যবিমূঢ় হল। কিছুক্ষণ পর অনুভব করল কার্নিশ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। স্নিগ্ধা উৎসের হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেলল। ফুপিয়ে কেঁদে উঠল। উৎসের স্পর্শ করা স্থান ঘষতে ঘষতে উল্টো হয়ে ছুটতে লাগল। পুনরায় কোনো পুরুষ মানুষের ছোঁয়া স্নিগ্ধাকে অস্বাভাবিক করে তুলেছে। চলবে। নিরোদ _ক্লেশের অন্ত, পর্ব -14, লেখিকা অন্তিকা। প্রাপ্তমনস্কদের জন্য উন্মুক্ত। তোমায় বিয়ে করার কথা বলেছি বলে অতগুলো লোকজনের মাঝে একটা অপরিচিত মেয়েকে কোলে তুলে তাকে বিব্রত করবে? রাগান্বিত স্বরে। কানন দেবীর রাগান্বিত স্বরের বাক্যবচন শুনে মৃদু হাসল উৎস। কানন দেবী রাগান্বিত ভাব দেখালেও ছেলের এমন স্নিগ্ধ হাসি দেখে চিত্ত খুশি হয়ে উঠল ওনার। উৎস মৃদু হেসে বলে উঠল, নাতি নাতনির মাম্মাকে তো খুঁজে দিলাম, এখন তোমার নাতি নাতনির মাম্মাকে আমার বউ বানানোর ব্যবস্থা করো। আমার বউ ও তোমার নাতি নাতনির মাম্মা যদি কেউ হয় তাহলে এই মেয়েটাই হবে। মৃদু হেসে কানন দেবী কপট রাগ দেখালেন। নাক মুখ ফুলিয়ে বলে উঠলেন, চেনা নাই জানা নেই, হুট করে একটা অচেনা মেয়েকে বিয়ে করবে, আমার নাতি নাতনির মাম্মা বানাবে বলছো? লজ্জা শরম কি সব সূর্যোদয়ের সাথে সাথে কর্পূরের ন্যায় উবে গেছে নাকি তোমার? নাক মুখ ফুলিয়ে উৎস ভাবলেশহীন হল। কিখন কি যেন একটা ভাবল। গম্ভীর স্বরে বলে উঠল, অচেনা? উহু। তোমার স্বামী আজ থেকে 25 বছর আগে যে মহিলার জন্য তোমাকে ফেলে রেখে চলে গিয়েছিল সমাজের কাছ থেকে দুশ্চরিত্রা উপাধি পাওয়ার জন্য, সেই স্বামী ও ওই মহিলার দাম্পত্য জীবনে এক মেয়ে আছে। ইলা ওর নাম। তোমার স্বামীকে ঘৃণা করলে ওই মেয়েটাকে কেন জানি ঘৃণা করতে পারি না। আফটার অল আমার চরিত্রহীন বাবা রইত মেয়ে। মেয়েটার মুখ দেখলে কেন জানি ঘৃণা করতে মন চায় না। ইলা এক ছেলেকে ভালোবাসে, আদিত রায়। ঢাকার বর্তমান জনপ্রিয় উকিল কল্যাণী রায় ও বিপুল রায়ের ছেলে, যদিও কল্যাণী রায়ের সৎ ছেলে। আদিত রায়ের একটা হিডেন পরিচয় রয়েছে, হিটম্যান। টাকার জন্য মানুষকে খুন করা ওর শখের মধ্যে একটা। এছাড়া ওর পরিচয় হচ্ছে লন্ডনের একটা কলেজের টিচার। যেই মেয়েটাকে বউ বানানোর কথা বলছি সেই মেয়ে হচ্ছে আদিত রায়ের সৎ বোন, স্নিগ্ধা। যাকে প্রায় 2 মাস আগে করা হয়েছে। গম্ভীর কণ্ঠস্বরে কানন দেবী বাক্রুদ্ধ হয়ে বিস্ফোরিত চক্ষুতে চেয়ে রইলেন উৎসের দিকে। নিঃশ্বাসটুকু নিতে ভুলে গেলেন কানন দেবী। প্রথমত তিনি বাক্রুদ্ধ হয়েছেন এটা ভেবে উৎস তার বাবার খোঁজ কিভাবে পেলেও সেটা ওনাকে কেন বলেনি উৎস। দ্বিতীয়ত, যার ভাই একজন হিটম্যান, যে কিনা পের শিকার হয়েছে সেই মেয়েকে নিজের স্ত্রী বানানোর কথা বলছে উৎস। ভাবতেই শিউরে উঠলেন কানন দেবী। বিস্ফোরিত কণ্ঠে বলে উঠলেন, তোমার বাবার কথা তুমি জানতে? উনি কোথায় আছেন? খুঁজে কিভাবে পেলে? বিস্ফোরিত কণ্ঠে 3 মাস আগে একটা পেশেন্টের হার্ট সার্জারি করেছিলাম, সেই পেশেন্ট হচ্ছে তোমার অযোগ্য স্বামী। ভাবছো ওনাকে কিভাবে চিনেছি? এতটা বছর যে প্রতিরাতে অযোগ্য স্বামীর বেইমানির জন্য কাঁদো ওনার ছবি দেখে তা কি আমি জানি না? যেখানে ওই লোকটার ছবি লুকিয়ে রাখো সেখান থেকেই কৌতূহলে অনেকবারই দেখেছিলাম। সামনাসামনি না হোক, ছবিকে আঁকড়ে ধরে অন্তত বাবা শব্দটা উচ্চারণ করার অধিকার পেয়েছি। যদিও ওনার মতো লোককে বাবা ডাকতে আমার বিবেকে বাধে, কিন্তু কি করব বলো, কতকাল সরাসরি বাবা ডাকতে পারি না, তাই ওভাবেই ডেকেছিলাম।
সেদিন যদি আমার পরিচয় ওনার ছেলে ভাবতাম তাহলে হার্ট সার্জারিটা করতাম না, আমি তখন নিজেকে একজন দায়িত্ববান কার্ডিওলজিস্ট ভেবেছিলাম, তাই হার্ট সার্জারিটা করেছিলাম। কঠোর কণ্ঠস্বর। কানন দেবী আগের মতোই বিস্ফোরিত আখিতে চেয়ে রইলেন উৎসর দিকে। ছেলেটার জন্য ভারী খারাপ লাগে কানন দেবীর, সেই 7 বছর বয়সের পর ছেলেটা আজ অবধি বাবাকে বাবা বলে ডাকতে পারেনি। কানন দেবীর চোখের কার্নিশ ভিজে উঠল, কাদো কাদো হয়ে উঠতেই উৎস কানন দেবীর গালে হাত রেখে হালকা হেসে বলে উঠল, ওহ মাই সুইটি, ডোন্ট ক্রাই। অযোগ্য লোকটার কথা বাদ দাও, আমার বউ আর তোমার নাতি নাতনির মাম্মার কথা ভাবো। আমি বিয়ে করলে ওকেই করব, আই মিন স্নিগ্ধাকেই করব। হালকা হেসে কানন দেবীর হঠাৎ কি হল, হুট করে ভ্রু কুঁচকে বলে উঠলেন, রে এই হয়েছে মেয়েটার, তুমি কিভাবে ওকে বিয়ে করার কথা বলো? হিতাহিত জ্ঞান ঠিক আছে তোমার? ভ্রু কুঁচকে উৎস মায়ের দিকে পূর্ণ দৃষ্টিতে কিখন তাকিয়ে রইল। গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, তুমি ভুলে গেছো মা, কোনো মেয়ে ইচ্ছাকৃতভাবে নিজের মান সম্মান জলাঞ্জলি দেয় না। অনিচ্ছাকৃতভাবে জোরজবরদস্তি করে মেয়েটার সম্মানহানি করা হয়েছে। এতে মেয়েটার তো হাত নেই, এটা জাস্ট একটা অপ্রত্যাশিত ইনসিডেন্ট ছিল। মেয়েটা মানসিকভাবে ঠিক নেই, দেখলে না আমি ওকে স্পর্শ করেছি বলে ভয়ার্ত মুখে কান্না করে দিয়েছে। ওর পাস্ট নিয়ে আমার কোনো প্রবলেম নেই মা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওকে ভালোবেসে ফেলেছি। উৎস চৌধুরীকে আজ অবধি এতবার বিয়ের কথা বলেও বিয়ে দিতে পারলে না, সেখানে একটা মেয়েকে নিজ থেকে বিয়ে করার কথা বলছি। ভেবে দেখো কতটা ভালোবাসলে নিজ থেকে ওকে বিয়ে করার কথা তোমাকে বলছি। ভালো যখন বেসেছি বিয়ে আমি ওকেই করব, বয়স বিবেচনা করে যদি ওর পরিবার নাকচ করে দেয় তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। যত যাই হোক, বিয়ে তো আমি স্নিগ্ধাকেই করব। গম্ভীর কণ্ঠস্বরে কানন দেবী অবাক চোখে উৎসকে দেখছেন, আসলেই তো মেয়েটা তো নিজ ইচ্ছেতে রে এই হয়নি। কানন দেবী এটা ভেবে আরও অবাক হচ্ছেন, এত বছর উৎসকে এত করে বলেও কখনো বিয়ের কথা বলেনি, সে উৎস নিজ থেকে একটা মেয়েকে বিয়ে করার কথা বলছে। কানন দেবী উৎসকে চেনেন ভালো করে, বাবাবিহীন ছেলেটা বড় হয়েছে। কাউকে ভালোবাসতে বা বিশ্বাস করতে হাজারবার ভেবেছে। সবসময় গম্ভীর ও কঠোর হয়ে থেকেছে। নারীলোক থেকে যে ছেলে সর্বদা দূরত্ব বজায় ছিল সে আজ নিজ থেকে একটা মেয়েকে বিয়ের কথা মুখ ফুটে বলছে, সেহেতু নিশ্চয়ই উৎসর মতো গম্ভীর ও কঠোর স্বভাবের ছেলেটি ভালোবেসে ফেলেছে সেই মেয়েকে। কানন দেবী ছেলে সম্পর্কে অবগত। ছেলে একবার যা বলে তাই করে দেখায়। তিনি ভাবছেন যদি স্নিগ্ধার সাথে উৎসর বিয়ে দিতে স্নিগ্ধার পরিবার নাকচ করে তাহলে উৎস নির্ঘাত স্নিগ্ধাকে তুলে নিয়ে এসে বিয়ে করবে। এখন এত কিছু না, আমার বউ ও তোমার নাতি নাতনির মাম্মা স্নিগ্ধাই হবে। দ্যাট ফাইনাল। গম্ভীর কণ্ঠস্বরে কানন দেবী মাথা দুপাশে নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলে এত গম্ভীর, কঠোর ও এত জিদ্দি কিভাবে হলো ভেবে পাচ্ছেন না কানন দেবী। দাঁড়ি দাঁড়ি, আপনার জন্য কি আমি শান্তিতে থাকতে পারবো না? বিরক্তিকর, এই সারাদিন এত কিসের প্রেম প্রেম করেন? আপনার লজ্জা শরম হয় না একটা বাচ্চা মেয়েকে প্রেমের কথা বলতে? রাগান্বিত স্বরে শারুর চিৎকার দিয়ে রাগান্বিত স্বরে বলা বাক্যবচনে ভরকে গেল শেরহাম। ফ্রেশ হয়ে বের হয়ে শেরহাম কক্ষের কোথাও দেখতে পেল না শেরহাম। কোমরে টাওয়াল পেঁচিয়ে বেকনিতে গেল। দেখল শারু বেলকনির রেলিং ধরে সমুদ্রের দিকে চেয়ে আছে। চারদিকে কত মানুষজন আনন্দ উল্লাস করছে আপনজনদের নিয়ে। খুব মনোযোগ দিয়ে তা দেখছিল শারু, মুখে তার মৃদু হাসি লেপ্টেছিল। শেরহামের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। পেছনে থেকে শক্ত করে শারুকে জড়িয়ে ধরে বলে উঠল, তোমায় দেখলেই খালি খালি প্রেমনেশা পায় আমার, উফ কি যে করি। আমি তো নোবেল আশা করি, বিয়ের 3 বছরের নিজেকে কিভাবে তুমি নামক প্রেমনেশা থেকে দূরে ছিলাম। ভাবতেই অবাক লাগে ম্যাডাম। ব্যাস হয়েছে, বিরক্তিতে চিৎকার করে শারু উপরোক্ত কথাটা বলেছে। শেরহাম ভ্যাবাচাকা খেয়ে তোবদা মেয়ে রে দাঁড়িয়ে রইল স্থির আখিতে শারুর দিকে চেয়ে। এদিকে শারু নাকমুখ ফুলিয়ে শেরহামের দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। শেরহামও ভ্রু কুঁচকাল, চোখ দিয়ে শারুকে শাসানোর ভঙ্গিতে বলে উঠল, আমার বউ আমার প্রেম, তোমার কি তাতে? আমি বউকে আমি প্রেমের কথা বলবো নাকি কিসের কথা বলবো সেটা নিয়ে কথা বলার তুমি কে? আমার বউ কি আজীবন বাচ্চা থাকবে নাকি? তাই প্রেমের কথা বলে আমার বউকে বড় করে চেষ্টা করছি, এতে তুমি কথা বলার কে হও? গম্ভীর কণ্ঠে শারু হতভম্ব হল, রাগান্বিত স্বরে বলল কি, আর শেরহাম সেই কথার প্রতি উত্তরে বললটা কি? শারু সকট হয়ে হা করে চেয়ে রইল শেরহামের দিকে।
শেরহাম টুপ করে শারুর গালে মুখ খেয়ে বেলকনি থেকে রুমে চলে আসলো। এদিকে শারু গালে আঙ্গুল স্পর্শ করে হা হয়ে শেরহামের যাওয়ার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর বিড়বিড়িয়ে বলে উঠল, অসভ্য! দাড়ি দাড়ি! তোমার থেকে পিছু ছাড়াতে বিরক্ত হয়ে কক্সবাজার চলে এসেছি, আর সেই তুমি আমায় পিছু করতে করতে কক্সবাজার অবধি এসে উঠলে, ধমকের স্বরে। আদিতের ধমকের সাথে ইলাভ্রু কুচকে দ্বিগুণ ধমকানোর স্বরে বলে উঠল, একদম গলা নামিয়ে কথা বলুন। 2 বছর আমাকে আপনার বউ, আপনার বেবির মাম্মি বানানোর স্বপ্ন দেখিয়ে প্রেম করে এখন আমাকে ঢং দেখাচ্ছেন? মজা মনে হচ্ছে সবটা? গত 2 মাস কতভাবে আপনার সাথে দেখা করতে চেয়েছি, এমনকি আপনার বাড়ি অবধি গেছি, ফলস্বরূপ পথগুলো মানুষের মাঝে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই অপমানের বদৌলতে আমি কিচ্ছু বলিনি, ভেবেছি বাচ্চা মানুষ ভুল করে ফেলেছেন। কিন্তু না, আপনি তো আস্ত একটা রা তা প্রমাণ করেই ছাড়লেন। এতদিন চুপচাপ থাকলেও এখন চুপচাপ থাকব না। এই আমি যাচ্ছি শাশুড়ি মাকে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য বলতে। একেবারে বিয়ে করে হানিমুন করে তবেই কক্সবাজার থেকে যাব। দ্বিগুণ রেগে আদিত্য ইলার কথা শুনে হতভম্ব হয়েও প্রকাশ করল না তা, দাঁত কিরমির করে বলে উঠল, এক র দিয়ে দাঁত ফেলে দেব, অসভ্য মেয়ে মানুষ! তোমার কি ন্যূনতম সেন্স নেই? বেহায়ার মতো আচরণ করো। সব সময় তো ভালোবাসি ভালোবাসি বলো, তোমার এই ভালোবাসা কোথায় ছিল তখন? স্বার্থপরের মতো আমাকে ভাঙিয়ে তুমি বিয়ের পিঁড়িতে বসে গিয়েছিলে যখন জানতে পেরেছিলে আমি ড্রাগস স্মাগলিং চক্রের সাথে জড়িত বলে আখ্যায়িত হয়ে জেলে গিয়েছি। তবে সত্যটা হচ্ছে এটাই যে আমি কোনো ড্রাগস স্মাগলিংয়ের সাথে জড়িত ছিলাম না, ফাঁসানো হয়েছিল আমাকে। রাগান্বিত স্বরে আদিতের কথা শুনে অবাকের শেষ চূড়ায় পৌঁছালো ইলা। ইলা জানে আদিত্য ড্রাগস স্মাগলিং চক্রের সাথে জড়িত বলে তাকে জেলে নেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে পুলিশ অফিসার প্রেস কনফারেন্সে সত্যটা প্রমাণ করেছিলেন এবং বলেছিলেন আদিত্য এই চক্রের সাথে জড়িত নেই। ইলা তখন আদিতের জন্য খুব কান্না করেছিল, বাবাকে বলেছিল সে আদিতকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। বাবা নিরুত্তর থাকলেও আখির চাহনি দিয়ে বার্তা দিয়েছিলেন উনি এটাতে মোটেও খুশি হননি। বিয়ে? আপনার কি মাথার তার রেগেছে? ভালো, যখন আপনাকে বাসি তাহলে আরেকজনকে বিয়ে করার জন্য কেন পিঁড়িতে বসে যাব? অবাক স্বরে আদিতের রাগ আউট অফ কন্ট্রোল হচ্ছে, বহু কষ্টে নিজেকে দাবিয়ে চিবিয়ে বলে উঠল, নাটক একদম করবে না আমার সামনে। জেল থেকে বেরোনোর পর তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম। তোমার বাবা সরাসরি আমার সাথে দেখা করে বলেছেন আমি টাকার জোরে বেরিয়ে এসেছি জেল থেকে, তোমার লাইফ থেকে সরে যেতে বলেছিলেন। সেদিন নাকি তোমার বিয়ে ছিল, আর বিয়েটা তোমার ইচ্ছেতেই হচ্ছে। তুমি নাকি বুঝতে পেরেছিলে আমার মতো একটা ড্রাগস ছাগল আর তোমার লাইফে কখনো শোভা পায় না। তোমায় আমি ভালোবাসতাম, তোমার বিশ্বাসঘাতকতা আমায় এতটাই আঘাত করেছিল তোমার জীবন থেকে সরে গিয়েছি। এখন এখন কি হয়েছে? তোমার সকল হাসবেন্ড ছেড়ে গিয়েছে তোমায়? বেহায়ার মতো আমার পিছনে কেন পড়ে আছো? চিবিয়ে চলবে।